নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আজকে আমরা আলোচনা করব ট্রান্সলেশন নিয়ে। এখানে আমি মোটামুটি ডব্লিউবিসিএস অথবা মিসলেনিয়াসে যে স্ট্যান্ডার্ডের ট্রান্সলেশন দেয় সেরকমই একটা প্যাসেজ বেছে নিয়েছি। তো চলো এই ট্রান্সলেশনটা আমরা করার চেষ্টা করি। তো সবার প্রথম যখন কোনো ট্রান্সলেশন করবে সবার আগে পুরো প্যাসেজটা পড়ে নেওয়া দরকার, কারণ অনেক সময় ভার্বের ফর্ম দেখে টেন্স নির্ধারণ করা যায় না। তো সেক্ষেত্রে পুরো প্যাসেজের মূল ভাব এবং মূল সময় সেটাকে নির্ধারণ করার জন্য গোটা প্যাসেজটা পড়া জরুরি। তো দেখো এখানে কি বলছে। বলছে শহর এলাকার পরিবর্তন অনেক সময় আমাদের চোখে পড়ে না, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। উন্নয়নশীল দেশ বলতে ডেভেলপিং কান্ট্রিজকে বোঝায়। কিন্তু গ্রামের দৃশ্যে সামান্য পরিবর্তন এলে তা সহজেই চোখে পড়ে, যেন পুরো গ্রামের চেহারাই বদলে যায়। এখানে যেন শব্দের জন্য আমরা অ্যাপারেন্টলি অথবা সিমিংলি ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমরা অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এটাও ব্যবহার করতে পারি। তবে অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে যদি আমরা অপোজিট টু রিয়েলিটি বোঝাই তো সেক্ষেত্রে সাবজাংটিভ মোড ব্যবহার করতে হবে। পরের লাইন বলছে গত ৩-৪ দশকে, দশক ইংরেজি ডেকেডস, গত ৩-৪ দশকে বাংলার গ্রামগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে। এর আগে গ্রামের জীবনযাত্রা ছিল অনেকটা স্থির, যেন সময় সেখানে থমকে ছিল। স্বাধীনতার পরপরও গ্রাম বাংলার দৃশ্যে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। এখানে বড় পরিবর্তন ইংরেজি কি হবে? আমরা সিগনিফিক্যান্ট চেঞ্জেস শব্দটা ব্যবহার করতে পারি। ঔপনিবেশিক শাসনের পুরনো ক্ষতের চিহ্ন তখনও গ্রাম জুড়ে ছিল স্পষ্ট। ঔপনিবেশিক শব্দের ইংরেজি কি হবে? কলোনিয়াল। এবং এখানকার পুরনো ক্ষত এর জন্য আমরা লেফট ওভার অথবা হ্যাংওভার এই জাতীয় কোনো শব্দ ব্যবহার করতে পারি। গ্রামের মানুষ তখনও দারিদ্র, অভাব আর নানা বঞ্চনার মধ্যে দিন কাটাতো। তাদের জীবনে ছিল অসহায়ত্বের ছাপ। তার মানে এই যে জায়গাটা চলে এলো, এই অংশটা কিন্তু তোমার পাস্ট টেন্সে করতে হবে। প্রথম দিকে দেখো, এই অবধি আমরা প্রেজেন্ট টেন্সে অ্যান্সার করছি যে ওই গত ৩-৪ দশকে বাংলার গ্রামগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে, এই পর্যন্ত অ্যাকচুয়ালি। এবার এর আগে যে অংশটা আছে, গ্রামের জীবনযাত্রা ছিল অনেকটা স্থির, এই জায়গা থেকে কিন্তু আমাকে পাস্ট টেন্স মেনটেন করতে হবে। তো চলো আমরা একটা একটা করে লাইন অ্যান্সার করার চেষ্টা করি বা ট্রান্সলেট করার চেষ্টা করি। তো সবার প্রথম লাইন কি বলছে? শহর এলাকার পরিবর্তন অনেক সময় আমাদের চোখে পড়ে না, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে। চাইলে তুমি এই অংশটা দিয়েও সেন্টেন্সটা শুরু করতে পারো। এই অংশটা দিয়ে শুরু করলে তোমাকে লিখতে হবে যে ইন ডেভেলপিং কান্ট্রিজ। আবার যদি তুমি চাও এই অংশটাকে শেষেও লিখতে পারো, যে প্রথমে এই সেন্টেন্সটাকে ট্রান্সলেট করে নিলে যে শহর এলাকার পরিবর্তন অনেক সময় আমাদের চোখে পড়ে না, তারপর তুমি লিখলে পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজ। তাহলে দেখো, শহর এলাকার পরিবর্তন অনেক সময় আমাদের চোখে পড়ে না, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে পরিবর্তন। তাহলে পরিবর্তন তো নিশ্চয়ই একটা না, একাধিক পরিবর্তন। তাহলে এটাকে আমরা যদি সাবজেক্ট করি, আমাদেরকে লিখতে হবে দ্য চেঞ্জেস। তাহলে দ্য চেঞ্জেস এটা তোমার সাবজেক্ট চলে এলো, এবং মাথায় রাখবে এটা কিন্তু প্লুরাল সাবজেক্ট হলো। এবার চেঞ্জটা কোথায় হচ্ছে? শহর এলাকা। তাহলে শহর এলাকার জন্য আমরা সিটি, টাউন এগুলো ব্যবহার না করে এই শহুরে এলাকা এইটা বোঝানোর জন্য আরবান শব্দটাকে ব্যবহার করতে পারি। তাহলে ইন কোথায় বোঝানোর জন্য প্রিপোজিশন ইন ব্যবহার করি, তাহলে ইন দা আরবান। এবার আরবান এরিয়াও তুমি লিখতে পারো, অথবা আমরা যদি এর ক্ষেত্র বোঝাই তাহলে এখানে একটা সুন্দর শব্দ ব্যবহার করতে পারি, ল্যান্ডস্কেপ। তাহলে এইটুকুনি তোমার প্রথম সাবজেক্ট হলো দ্য চেঞ্জেস ইন দ্য আরবান ল্যান্ডস্কেপ। এইবার বিষয়টা হচ্ছে তোমার সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? এই অংশটা, যেটা প্লুরাল, কারণ ইন হচ্ছে প্রিপোজিশন, আর এই যে আরবান ল্যান্ডস্কেপ এটা প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে সাবজেক্ট অনুযায়ী তোমাকে ভার্ব লিখতে হবে। এইবার চোখে পড়ে না বা চোখ এড়িয়ে যায়, এটার জন্য
একটা খুব সুন্দর ফ্রেজ রয়েছে, সেটা হচ্ছে গো আননোটিসড। তো এখানে অনেক সময় বোঝানোর জন্য আমরা অফেন শব্দটা ব্যবহার করতে পারি, অফেন গো। কেন আমি গোস করলাম না? কারণ চেঞ্জেস প্লুরাল সাবজেক্ট রয়েছে। তাহলে অ্যান্সার করছি অফেন গো আননোটিসড। এইবার কমা দিয়ে তুমি লেখো কোন জায়গায়, বিশেষত স্পেশালি অথবা পার্টিকুলারলিও লিখতে পারো, পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজ। তাহলে এটা আমার ফার্স্ট সেন্টেন্স হলো। দ্য চেঞ্জেস ইন দ্য আরবান ল্যান্ডস্কেপ, এখানে ল্যান্ডস্কেপের পরিবর্তে তুমি এরিয়াস অথবা প্যানোরামা এই জাতীয় শব্দ লিখতে পারো। অফেন গো আননোটিসড পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজ, এখানে তুমি চাইলে উই দিয়েও বাক্যটাকে শুরু করতে পারতে, যেমন উই হার্ডলি নোটিস দ্য চেঞ্জেস ইন দ্য আরবান ল্যান্ডস্কেপ পার্টিকুলারলি ইন ডেভেলপিং কান্ট্রিজ, কিন্তু তার থেকে এই ট্রান্সলেশনটা বেটার ভার্সন। চলে আসি দ্বিতীয় সেন্টেন্সে। কি বলছে? কিন্তু গ্রামের দৃশ্যে সামান্য পরিবর্তন এলে তা সহজেই চোখে পড়ে, যেন পুরো গ্রামের চেহারাটাই বদলে যায়। তো এক্ষেত্রে আমরা সবার প্রথম এই অংশটাকে শুরু করি। তো আগের সেন্টেন্সে যদি কমা থাকতো তাহলে আমরা বাট দিয়ে শুরু করতে পারতাম, অর্থাৎ বাটের আগে কমা, কারণ বাট তো একটা কনজাংশন, তাহলে স্বাভাবিকভাবে সে নিশ্চয়ই দুটো ক্লজকে জুড়বে। আদারওয়াইজ আমি যদি সেন্টেন্সের শুরুতে লিখতে চাই, আমি হাউএভার শব্দটাকে প্রেফার করব। তাহলে গ্রামের দৃশ্যে সামান্য পরিবর্তন এলে তা সহজেই চোখে পড়ে। তাহলে এখানে সামান্য পরিবর্তন, এটার ইংরাজি কি হতে পারে? ইদার তুমি লিখতে পারো মাইনর চেঞ্জ বা মাইনর চেঞ্জেস, অথবা তুমি স্লাইট শব্দটাও ব্যবহার করতে পারো। এবার এই দুটো সেন্টেন্সকে তুমি যদি একসঙ্গে কম্পাইল করে লিখতে চাও, তাহলে এইভাবে লিখতে পারো দ্য ওভারঅল, অর্থাৎ সামগ্রিক। এই যে এই অংশটাকে স্টার্টে রাখছি যে পুরো গ্রামের চেহারা, তাহলে পুরো গ্রামের চেহারা ইংরাজি কি? দ্য ওভারঅল ভিলেজ সিন। এবার দেখো সাবজেক্ট হচ্ছে সিন, যেটা সিঙ্গুলার, তাহলে তার সাথে আমরা সিঙ্গুলার ভার্ব ব্যবহার করব। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব সিমস অথবা অ্যাপিয়ার্স, একটা নতুন রূপে। তাহলে একটা নতুন রূপে বোঝানোর জন্য কি লিখব? উইথ আ নিউ লুক। এমনকি একটা ছোট্ট পরিবর্তনের পরেও, এটার ইংরাজি কি লিখব? সবার প্রথমে লিখব পরেও, মানে আফটার, ইভেন, মাইনর চেঞ্জেস। আর যদি এটাকে ক্লজ করতে চাও তাহলে অকার লিখে দাও, যেহেতু প্লুরাল সাবজেক্টটা তাই জন্য অকার লিখতে পারো। তাহলে কি বলছে? দ্য ওভারঅল ভিলেজ সিন অ্যাপিয়ার্স উইথ আ নিউ লুক, অর্থাৎ এই যে গ্রামের চিত্রপট সেটা সামগ্রিকভাবে বদলে যায়। আফটার ইভেন মাইনর চেঞ্জেস অকার, যখন কোনো ছোট্ট কোনো পরিবর্তন ঘটে তারপরেই। এবার চাইলে সেন্টেন্সটাকে তুমি অন্যভাবেও ফ্রেম করতে পারতে। তুমি এইভাবেও বলতে পারতে যে এইটাকে সাবজেক্ট করতে, মাইনর চেঞ্জটাকে সাবজেক্ট করতে। তুমি সেন্টেন্স এইভাবেও শুরু করতে পারো, হাউএভার, কমা, ইভেন আ স্লাইটেস্ট চেঞ্জ, ইভেন দ্য স্লাইটেস্ট, এখানে দাও লিখতে পারো, এও লিখতে পারো। কোথায়? ইন দ্য রুরাল ল্যান্ডস্কেপ, ইন দ্য রুরাল ল্যান্ডস্কেপ ইজ, তাহলে আমার সাবজেক্ট তৈরি হলো। হাউএভার ইভেন আ স্লাইটেস্ট চেঞ্জ ইন দ্য রুরাল ল্যান্ডস্কেপ, অর্থাৎ গ্রামীণ প্রেক্ষাপটে একটা সামান্যতম পরিবর্তন, এটা কি করতে পারে? এটা সহজেই চোখে আসে। তাহলে ইজ ক্লিয়ারলি ভিজিবল লিখতে পারি, বা ইজিলি ভিজিবলের পরিবর্তে পারসেপ্টিবল শব্দটা লিখতে পারি, আরো ভালো হবে। এবার এখানে একটু বলে রাখি, দুটো জিনিসের মধ্যে একটু পার্থক্য শিখে নাও। ধরো বলা হলো দ্য বেস্ট,
এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। হ্যাঁ, কোথাও যদি লেখা থাকে আ বেস্ট বয়, তাহলে এটার মানে হচ্ছে ভেরি গুড বয়, অর্থাৎ এ বেস্ট বলতে বোঝায় ভেরি গুড। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির সঙ্গেও তুমি এ ব্যবহার করতে পারো। ধরো আমি বললাম শি ইজ আ ভেরি বিউটিফুল লেডি, এটা তো আমরা পজিটিভ ডিগ্রিতে বললাম, কোনো সমস্যা নেই। কিন্তু ধরো বলা হলো শি ইজ আ মোস্ট বিউটিফুল লেডি, তার মানে হচ্ছে শি ইজ আ ভেরি বিউটিফুল লেডি। আর যখন সুপারলেটিভ করব তখন কি হবে? শি ইজ দ্য মোস্ট বিউটিফুল লেডি প্রেজেন্ট ইন দ্য রুম, এইটা আমার সুপারলেটিভ হবে। তো চাইলে তোমরা এখানে দা করো, কোনো সমস্যা নেই, কিন্তু এও এক্ষেত্রে ঠিক হতে পারে। অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা আর্টিকেল এও ব্যবহার করতে পারি। তাহলে এই অবধি আমার ট্রান্সলেশন হলো। হাউএভার দ্য স্লাইটেস্ট চেঞ্জ অথবা স্লাইটেস্ট চেঞ্জেস, যেটাই লেখো না কেন, এখানে চেঞ্জেস লিখলে এখানে আর করতে হবে, ইন রুরাল ল্যান্ডস্কেপ ইজ ইজিলি পারসেপ্টিবল, যেন পুরো গ্রামের চেহারাই বদলে যায়। তাহলে যেন পুরো গ্রামের চেহারাই বদলে যায়, এটার ইংরেজি আমরা কি করব? এই যেনর জন্য আমরা ব্যবহার করব অ্যাজ ইফ। এখানে অ্যাজ ইফ ব্যবহার না করে অ্যাজ দো ব্যবহার করা যেতে পারে। মাথায় রাখবে ইফ আর দো এর মধ্যে পার্থক্য আছে, কিন্তু অ্যাজ ইফ এর সাবস্টিটিউট হচ্ছে অ্যাজ দো। তাহলে কি লিখব? অ্যাজ ইফ গ্রামের পুরো চেহারাই বদলে গেছে। তাহলে দ্য এন্টায়ার লুক অফ দ্য ভিলেজ, দ্য এন্টায়ার লুক অথবা অ্যাপিয়ারেন্স অফ দ্য ভিলেজ হ্যাজ ট্রান্সফর্মড। এখানে তুমি হ্যাজ নাও দিতে পারো, এখানে তুমি সরাসরি পাস্ট সাবজাংটিভ মোড ব্যবহার করো। অর্থাৎ দেখে মনে হচ্ছে যেন পুরো গ্রামের চেহারাটাই বদলে গেছে, একটা সামান্য পরিবর্তন গ্রামে হলেও সেটা চোখে পড়ছে। তো এখানে আমি কেন বললাম শুধু ট্রান্সফর্ম করার কথা, এটা খুব ভালোভাবে রিলেট করতে পারবে আই উইশ আই ওয়্যার এ বার্ড, তার মানে যেটা অপোজিট টু রিয়েলিটি, তো সেটার জন্য আমরা ভার্বের সেকেন্ড ফর্ম ব্যবহার করি। তো সেক্ষেত্রে তুমি পারফেক্ট ব্যবহার না করে এখানে সাবজাংটিভ মোড ব্যবহার করতে পারো। চলে আসি পরের সেন্টেন্সে। বলছে গত ৩-৪ দশকে বাংলার গ্রামগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে। এসেছে মানে কি? প্রেজেন্ট পারফেক্ট। গত ৩-৪ দশকে, তাহলে এই গত ৩-৪ দশক ইংরেজি কি হবে? ওভার দ্য লাস্ট 3 to 4 ডেকেডস। এবার সাবজেক্ট কোনটাকে করব? সাবজেক্ট করব এই যে গ্রামের রূপ, এবং গ্রামীণ রূপের জন্য আমরা রুরাল লুক শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে দ্য রুরাল লুক কোথাকার? অফ বেঙ্গল বা ইন বেঙ্গল। এইবার পারফেক্ট টেন্স করব, তাহলে হ্যাজ প্লাস V3। তাহলে কোনো কিছুর সাক্ষী হয়েছে বা কোনো কিছুর মধ্যে দিয়ে গেছে, এর জন্য আমরা আন্ডারগো শব্দটা ব্যবহার করি, কিন্তু হ্যাজের পর তো আর আন্ডারগো ব্যবহার করতে পারবো না। তাহলে আন্ডারগন লিখতে হবে ভার্বের থার্ড ফর্ম। তাহলে কি আন্ডারগন করেছে? বিশাল পরিবর্তন। তাহলে এই ব্যাপক পরিবর্তনের জন্য আমরা হিউজ চেঞ্জেস, এনর্মাস চেঞ্জেস ব্যবহার করতে পারি, অথবা আমি চাইলে র্যাডিক্যাল শব্দটাও এক্ষেত্রে ব্যবহার করতে পারি। র্যাডিক্যাল চেঞ্জেস, আচ্ছা চেঞ্জেস অনেকবার ব্যবহৃত হয়েছে, আমি চাইলে ট্রান্সফরমেশন শব্দটা ব্যবহার করব। ট্রান্সফরমেশনস। এইবার কোনটুকুনি হলো যে বাংলার গ্রামগুলোতে ব্যাপক পরিবর্তন এসেছে। দ্য রুরাল লুক অফ বেঙ্গল, অথবা শুধু লিখতে পারো বেঙ্গল হ্যাজ আন্ডারগন র্যাডিক্যাল ট্রান্সফরমেশনস ওভার দ্য লাস্ট 3 to 4 ডেকেডস। এবার ধরো আরো সহজে যারা করতে চাও তারা কিভাবে লিখবে? আমরা এই যে অংশটা শেষে দিয়েছি, চাইলে এটাকেও প্রথমে দিতে পারো, কিন্তু সেক্ষেত্রে একটা কমা ব্যবহার করতে হবে। তাহলে এটাকে প্রথমে দিয়ে শুরু করি, সব রকম ভাবেই সেন্টেন্স শিখবো। ওভার দ্য লাস্ট 3 to 4 decades। আচ্ছা এবার দেখো আমরা বলতে পারি যে
বাংলার গ্রামগুলো চাক্ষুষ করেছে বা এক্সপেরিয়েন্স করেছে, তাহলে হ্যাজ এক্সপেরিয়েন্সড অথবা হ্যাজ উইটনেসড। উইটনেসড মানে সাক্ষী থাকা, এই অর্থেও ব্যবহার করা যেতে পারে। তাহলে কি হবে আমার অ্যান্সার? ওভার দ্য লাস্ট 3 to 4 decades the villages of Bengal have witnessed অথবা এক্সপিরিয়েন্সডও করতে পারো ব্যাপক পরিবর্তন। তাহলে ব্যাপক পরিবর্তনের জন্য এখানে তো লিখেছিলাম র্যাডিক্যাল ট্রান্সফরমেশন, এখানে র্যাডিক্যাল না লিখে আমি সিগনিফিক্যান্ট শব্দটাও লিখতে পারি। সিগনিফিক্যান্ট মানে তাৎপর্যপূর্ণ, বা পরিবর্তনের আগে যদি সিগনিফিক্যান্ট আসে তখন সেটার মানে দাঁড়াবে ব্যাপক পরিবর্তন। তাহলে সিগনিফিক্যান্ট চেঞ্জেস। চলে আসি পরের সেন্টেন্সে। এর আগে গ্রামের জীবনযাত্রা ছিল অনেকটা স্থির, যেন সময় সেখানে থমকে ছিল। এই ফ্রেজটার মানে বুঝতে হবে। সময় সেখানে থমকে ছিল মানে তুমি ধরো 1946 সালেও গেছো, তখনও গ্রামের যা অবস্থা, 1950 সালেও গেছো, তখনও গ্রামের সেই অবস্থা, আবার মনে করো 1960 সালে গেছো, একই রকম চিত্রপট দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন একই সময়। এখানে সময় থমকে থাকার মানে হচ্ছে চিত্রপটে সময়ের সাথে সাথে কোনো পরিবর্তন হয়নি। তাহলে সবার প্রথম এই অংশটাকে আমরা ট্রান্সলেট করার চেষ্টা করি। এর আগে গ্রামের জীবনযাত্রা ছিল অনেকটা স্থির, তার সঙ্গে আমরা একসাথেও চাইলে করে দিতে পারি যেন সময় সেখানে থমকে ছিল। দু তিন ভাবে করার চেষ্টা করব। তাহলে এর আগে মানে এই সময়ের আগে, এটাকে আমরা কিভাবে লিখব? আর্লিয়ার লিখতে পারি অথবা প্রায়র টু দিস পিরিয়ড বলতে পারি। অর্থাৎ কোনো একটা পিরিয়ডের কথা আমরা অলরেডি ডিসকাস করছি, তো তার আগে বোঝানোর জন্য প্রায়র টু দিস পিরিয়ড, কমা। এই গ্রামটা একেবারে সময়ের মধ্যে আটকে ছিল, মানে সময় পরিবর্তন হচ্ছিল না। তাহলে দ্য ভিলেজ করতে পারি অথবা দিস ভিলেজেস করতে পারি। তাহলে দ্য ভিলেজেস, কোনো তো একটা গ্রামের কথা বলেনি, তাহলে একাধিক গ্রাম, দ্য ভিলেজেস করলাম। এবার আটকে থাকা ইংরাজি হচ্ছে রিমেইন স্টাক। স্টাক মানে কোনো কিছুর মধ্যে আটকে থাকা। এবার দেখো ছিল আছে মানে পাস্ট টেন্স করতে হবে, তাহলে আর রিমেইন করা যাবে না, রিমেইন্ড করতে হবে। তাহলে রিমেইন্ড স্টাক ইন টাইম মানে সময়ের মধ্যে। এবার এটাকেই যদি আর একটু এমফ্যাসিস করতে চাও তাহলে লিখতে পারো এমন একটা সময়, আমি আর লিখলাম না টাইম দ্বিতীয়বার, ওয়ান দ্যাট ডাজ নট মুভ বা দ্যাট ডিড নট মুভ। এবার এটা লিখতেও পারো নাও লিখতে পারো, এখানেই তোমার কিন্তু সেন্টেন্সের মানে পুরোটা দাঁড়িয়ে যাচ্ছে। প্রায়ার টু দিস পিরিয়ড দ্য ভিলেজেস রিমেইন স্টাক ইন টাইম। আরো ভালো হয় এখানে তুমি যদি দৃশ্যত এমন ভাবে অ্যান্সারটা করার চেষ্টা করো, তাহলে এখানে আমরা রিমেইন্ডের আগে ভার্চুয়ালি শব্দটা লিখে দিলে আরো ভালো হবে। তাহলে আমার ফাইনাল অ্যান্সার কি হলো? প্রায়ার টু দিস পিরিয়ড দ্য ভিলেজেস ভার্চুয়ালি রিমেইন স্টাক ইন টাইম, মানে একই সময়ে জানি আটকে আছে। এই সময়ের আগে গ্রামের যে চিত্রপট সেটা যেন একটা নির্দিষ্ট সময়ের গণ্ডিতেই আটকে আছে। এবার তুমি ধরো এতটা জটিলভাবে করতে পারছো না বা এইভাবে লেখার চেষ্টা করতে পারছো না, তুমি সিম্পল করার চেষ্টা করো। তুমি স্টার্টিং এ লেখো প্রায়ার টু দিস অথবা আর্লিয়ার, এখানে এর আগের জন্য তুমি যা কিছু ব্যবহার করতে পারো। এইবার আমার মেইন যে জায়গাটা, গ্রামীণ জীবন ছিল খুব স্থির, তাহলে স্থিরের জন্য আমরা স্ট্যাটিক শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে লিখতে পারি যে ভিলেজ লাইফ ওয়াজ, কারণ আমরা পাস্টের কথা বলছি, ভেরি স্ট্যাটিক। যেন, তাহলে যেনর জন্য আমরা কি ব্যবহার করতে পারি? অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। অ্যাজ ইফ টাইম হ্যাড, এখানে কেন হ্যাড করলাম? কারণ এখানে পাস্ট রয়েছে। হ্যাঁ, যদি এখানে প্রেজেন্ট থাকতো তাহলে আমরা পাস্ট সাবজাংটিভ মোড ব্যবহার করতাম, যেটা প্রেজেন্টকে বোঝাবে। মানে আমি ধরো একটা ছোট্ট এক্সাম্পল দিই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। আমি ধরো কোনো সেন্টেন্সে বললাম শি বিহেভস অ্যাজ ইফ শি ওয়্যার ম্যাড। এখানে ওয়্যার কিন্তু পাস্ট সাবজাংটিভ মোড হলেও
প্রেজেন্টকে রেফার করছে, ঠিক আছে? সে এমন ব্যবহার বা আচরণ করছে যেন সে পাগল, তার মানে এটা অপোজিট টু রিয়েলিটি বোঝাচ্ছে। সিচুয়েশন প্রেজেন্টের কিন্তু ওয়্যার লিখছি, কিন্তু এখানে যদি তোমার বিহেভস এর জায়গায় বিহেভ থাকতো তাহলে এখানে ওয়্যারের জায়গায় তোমাকে পাস্ট টাইম বোঝাতে হতো, তো তখন আমাকে করতে হতো শি হ্যাড বিন ম্যাড। যাই হোক, এগুলো গ্রামারের বিষয়, এখানে এতটাও ডিসকাস করা সম্ভব নয়। তো বলা হচ্ছে ভিলেজ লাইফ ওয়াজ ভেরি স্ট্যাটিক অ্যাজ ইফ টাইম হ্যাড, একটা খুব সুন্দর শব্দ বা একটা সুন্দর ফ্রেজ, কোনো কিছু আটকে যাওয়া, মানে যেটাকে বলা হয় আর নড়াচড়া করছে না। তো এটার জন্য একটা ইডিয়ামেটিক এক্সপ্রেশন আছে, কাম টু আ স্ট্যান্ড স্টিল। তো এক্ষেত্রে হ্যাডের পর আমরা লিখতে পারি হ্যাড কাম টু আ স্ট্যান্ড স্টিল। আবার তুমি যদি এরকম ভাবে না চাও, আরো একটা খুব সুন্দর ফ্রেজ আছে, সেটা হচ্ছে ইংরেজিতে একটা প্রবাদই আছে, টাইম স্ট্যান্ডস স্টিল। অর্থাৎ স্ট্যান্ড স্টিল আলাদা আলাদা করে লিখলে সেটা ভার্ব হিসেবে ব্যবহৃত হবে। তো তুমি চাইলে এইভাবেও লিখতে পারো যে ভিলেজ লাইফ ওয়াজ ভেরি স্ট্যাটিক, এই অংশটা অ্যাজ ইট ইজ থাকলো, এবং এরপর থেকে অ্যাজ ইফ ব্যবহার না করে তুমি অ্যান্ড দিয়ে বাক্যটাকে যোগ করো, অ্যান্ড টাইম সিমড, অথবা সরাসরি এখানে করে দাও স্টুড স্টিল। আচ্ছা, এবার তাহলে যেনটা কিভাবে বোঝাবো, এখানে তুমি যোগ করে দাও সিমিংলি। সিমিংলি শব্দটার মানে হচ্ছে অ্যাপারেন্টলি। তাহলে এইভাবেও অ্যান্সার করতে পারো যে প্রায়ার টু দিস দ্য ভিলেজ লাইফ ওয়াজ ভেরি স্ট্যাটিক অ্যান্ড টাইম সিমিংলি স্টুড স্টিল, বা টাইম সিম টু স্ট্যান্ড স্টিল। যখন সিম টু ব্যবহার করছো তখন আর সিমিংলি ব্যবহার করতে হবে না। চলে আসি পরের সেন্টেন্সে। স্বাধীনতার পরপরও গ্রাম বাংলার দৃশ্যে তেমন কোনো বড় পরিবর্তন দেখা যায়নি। তাহলে স্বাধীনতার পরপর বলতে কি বোঝানো যেতে পারে? আমরা বলবো হচ্ছে স্বাধীনতার পর, এইটুকু ইংরেজি আগে করব। তাহলে আমরা কি বলবো সবার আগে? স্বাধীনতার পরপর। তাহলে ইংরেজি হবে ইভেন দ্য পিরিয়ড। ইভেন দ্য পিরিয়ড। এবার অল্প পর, এটা বোঝানোর জন্য শর্টলি আফটার শব্দটা ব্যবহার করব। ইন্ডিপেন্ডেন্স। তাহলে দেখো এখানে সাবজেক্ট কিন্তু ইভেন দ্য পিরিয়ড, সেটা সম্পর্কে লিখছি শর্টলি আফটার ইন্ডিপেন্ডেন্স, তাহলে সাবজেক্ট এটাই। তাহলে এটার ভার্ব দি হ্যাজ, যেহেতু সিঙ্গুলার আছে তাহলে হ্যাজ। তাহলে হ্যাজ নট সিন লিখতে পারি, বা হ্যাজ নট উইটনেস লিখতে পারি, এই সময়টা দেখেনি তেমন কোনো বড় পরিবর্তন, তাহলে হ্যাজ নট সিন। এবার বড় পরিবর্তনের জন্য আমরা কি লিখতে পারি? যে হিউজ চেঞ্জ, অথবা একটি শব্দ আগে বলেছিলাম এখানে ব্যবহার করি পারসেপ্টেবল, তাহলে মাচ পারসিপ্টেবল চেঞ্জ। কোথায়? গ্রামীণ ক্ষেত্রে, তাহলে ইন দা রুরাল ল্যান্ডস্কেপ বা রুরাল সিনারিও, অথবা সিনারিও আমরা হয়তো আগে ব্যবহার করেছি, ল্যান্ডস্কেপ তো করেইছি, এখানে লিখব প্যানোরামা। তাহলে কি হলো? ইভেন দ্য পিরিয়ড শর্টলি আফটার ইন্ডিপেন্ডেন্স হ্যাজ নট সিন মাচ পারসেপ্টিবল চেঞ্জ ইন দ্য রুরাল প্যানোরামা। তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, এইভাবে পড়ো যে ইভেন দ্য পিরিয়ড হ্যাজ নট সিন, ঠিক আছে? এই হ্যাজ নট সিনের সাবজেক্ট হচ্ছে তোমার দ্য পিরিয়ড শব্দটা। এবার ধরো এইভাবে যদি না লিখে আমরা আরো সহজে লিখি, তাহলে আমরা লিখবো যে সেখানে সেরকম কোনো পরিবর্তনই ছিল না, দেয়ার ইজ দেয়ার ওয়াজ দিয়েও আমরা করতে পারি। তাহলে দেয়ার ওয়াজ, বা যেহেতু চেঞ্জেস লিখবো তাহলে ওয়্যার করে দিই, দেয়ার ওয়্যার নো সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন দ্য রুরাল সিনারিও অফ বেঙ্গল। অথবা তুমি চাইলে এইভাবেও লিখতে পারো যে দ্য ল্যান্ডস্কেপ অফ রুরাল বেঙ্গল শোড লিটিল সাইন অফ ট্রান্সফরমেশন। শোড মানে দেখানো, প্রদর্শিত করা, আর লিটিল সাইন অফ ট্রান্সফরমেশন মানে লিটিল মানে নো, হ্যাঁ, মানে অলমোস্ট নট। এবার তোমার মনে হতে পারে যে অল্প, কিন্তু ওই অল্পের জন্য আমাদেরকে আ লিটিল ব্যবহার করতে হবে। তো এইভাবে লিখতে পারো দ্য ল্যান্ডস্কেপ অফ রুরাল বেঙ্গল শোড লিটিল সাইন অফ
ট্রান্সফরমেশন। তাহলে লিটিল সাইন অফ ট্রান্সফরমেশন মানে নো সাইন অফ ট্রান্সফরমেশন, আদতে তারা বদলায়নি, এইরকম একটা ছবি দেখাচ্ছে। চলে আসি পরের সেন্টেন্সে। ঔপনিবেশিক শাসনের পুরনো ক্ষতের চিহ্ন তখনও ছিল স্পষ্ট গ্রাম জুড়ে। তাহলে ঔপনিবেশিক শাসনের পুরনো ক্ষত চিহ্ন, তাহলে এখানে তাদের ফেলে যাওয়া অংশটা, এটার জন্য আমরা হ্যাংওভার অথবা লেফট ওভার শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে কি লিখবো? দ্য লেফট ওভার্স। কিসের ছেড়ে যাওয়া অংশ? অতীতের। তাহলে অফ দ্য পাস্ট। এবার ক্ষত চিহ্নের জন্য মানে খারাপ জিনিস, ডার্ট এরকম কিছু ব্যবহার করতে পারি, অথবা স্কোয়ালোর বলে একটা শব্দ আছে সেটা ব্যবহার করতে পারি। স্কোয়ালোর শব্দের মানে হচ্ছে যেটা আগের খারাপ জিনিস। তাহলে এই পাস্ট স্কোয়ালোর অর্থাৎ অতীতের যে খারাপ, তার যে লেফট ওভার, তার যে অবশিষ্ট সেই অংশটা, এবং কোথাকার? সেটা হচ্ছে কলোনিয়াল রুল থেকে। তাহলে ফ্রম কলোনিয়াল রুলস। এখানে দেখো সাবজেক্ট হচ্ছে এটা লেফট ওভার্স, অফ প্রিপোজিশন বাকিটা প্রিপোজিশনাল অবজেক্ট, ফ্রম প্রিপোজিশন, কলোনিয়াল রুলস হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট। তাহলে লেফট ওভার্স প্লুরাল আছে, তাহলে এটা এখনো বিদ্যমান আছে। এটার ইংরেজি কি হবে? স্টিল। আর পারভেট শব্দটা লিখতে পারি, কিন্তু ছিল যেহেতু আছে, অর্থাৎ ঔপনিবেশিক শাসনের পুরনো ক্ষতের চিহ্ন তখনও গ্রাম জুড়ে ছিল স্পষ্ট। তাহলে এখানে পারভেড না করে আমাকে পাস্ট ফর্ম পারভেডেড শব্দটা ব্যবহার করতে হবে। তাহলে পারভেডেড কোথায়? গ্রাম জুড়ে। তাহলে থ্রু আউট অথবা অ্যাক্রস দ্য ভিলেজ। ভিলেজেস, কারণ একটা গ্রামের কথা বলেনি, একাধিক গ্রামের কথা বলছে। আচ্ছা, এইভাবে করা যেতে পারে। অথবা এই যে পুরনো ক্ষত চিহ্ন, এটার জন্য আমরা স্কার শব্দটাও ব্যবহার করতে পারি। যেহেতু একাধিক চিহ্ন, তাই স্কার্স শব্দটা বেটার হবে। মানে স্কার্স বলতে আমরা কিন্তু স্কার্স অফ ওয়ারও বলি। যখন কেউ যুদ্ধে আহত হচ্ছে, তার যে উন্ডটা থেকে যাচ্ছে, তো সেটাকে বলা হয় হচ্ছে স্কার। আমরা স্কার মার্ক যেমন বলি, তো এটা যেমন ফিজিক্যাল ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে করো তার মনে একটা দগদগে ঘা আছে, তার জন্যও আমরা স্কার শব্দটা ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। তো এইভাবেও আমরা লিখতে পারি দ্য ওল্ড স্কার্স অফ কলোনিয়াল রুল। তাহলে তখনও ছিল। তাহলে ওয়্যার কেন করলাম? স্কার্স করেছি। স্টিল এভিডেন্ট। এভিডেন্ট বলতে কি বোঝায়? স্পষ্ট প্রতীয়মান, তাকে আমরা এভিডেন্ট বলি। থ্রু আউট দ্য ভিলেজ, এইভাবেও লিখতে পারি। লাস্ট লাইন কি বলছে? গ্রামের মানুষ তখনও দারিদ্র, অভাব আর নানা বঞ্চনার মধ্যে দিন কাটাতো। তাদের জীবনে ছিল অসহায়ত্বের ছাপ। তাহলে গ্রামের মানুষ বলতে কি বোঝাবে? দ্য রুরাল মাসেস, বা রুরাল মাস না লিখে আমরা রুরাল পিপল লিখতে পারি। তারা কি ছিল? এই দারিদ্র, বঞ্চনা, এই সবের মধ্যে আটকা। তাহলে এটার জন্য আমরা ট্র্যাপ শব্দটা ব্যবহার করতে পারি। এতে ফেসেছিল, এর জাতাকলে আটকানো ছিল। তাহলে ওয়্যার ট্র্যাপ লিখবো, কারণ কি? পিপল শব্দটা প্লুরাল। পিপল, পুলিশ, পিজেন্ট্রি, ক্যাভালরি, এই শব্দগুলো প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। তাহলে কিসে কিসে আবদ্ধ ছিল, কিসে কিসে আটকানো ছিল? এক হচ্ছে এক্সট্রিম পভার্টি, এখানে এক্সট্রিমের পরিবর্তে চাইলে অ্যাবিসমাল পভার্টি লিখতে পারো। এছাড়া কি? তোমার ইকোনমিক হার্ডশিপ লিখতে পারো। এবং বঞ্চনা, বঞ্চনা মানে কি? ডিপ্রাইভ করা। তাহলে এখানে অনেক বঞ্চনার জন্য আমরা স্কোর্স অফ ডিপ্রাইভেশন শব্দটা ব্যবহার করতে পারি। স্কোর্স অফ ডিপ্রাইভেশন, যেটা সঙ্গে কি ছিল? অসহায়ত্বের ছাপ। তাহলে এখানে আমরা পাস্ট পার্টিসিপল ব্যবহার করতে পারি। যে কোনো কিছু ধরো বাড়িয়ে দিচ্ছে, সেটাকে বলা হয় কাপলড উইথ হেল্পলেসনেস, বা ডিপ সিটেড, মানে অত্যন্ত অসহায়ত্বের জন্য, একদম গোড়ায় পোতা, প্রথিত।
এটার জন্য আমরা ডিপ সিটেড শব্দটা ব্যবহার করতে পারি, পোভার্টি। আচ্ছা, এবার দেখো এইভাবে আমরা যদি ওয়্যার ট্র্যাপড ইন মাথায় না আসে, তাহলে আমরা ভিলেজার্স লিভ ইনও করতে পারি। তাহলে এইভাবেও লিখতে পারি, ভিলেজার্স কন্টিনিউড টু লিভ ইন। আচ্ছা, লিভ ইন না করে দারিদ্র্যের মধ্যে বসবাস করা, তাহলে দারিদ্র তো হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের জন্য আমরা অ্যামাং ব্যবহার করি না, অ্যামিড শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, অ্যামিড পোভার্টি। এবার তুমি অ্যামিড লেখো অথবা অ্যামিডস লেখো, বর্তমান বা মডার্ন ইংলিশে কোনো পার্থক্য নেই। আগেকার দিনে ভাওয়েলের আগে অ্যামিডস লিখতো আর কনসোনেন্টের আগে অ্যামিড লিখতো, তো এখন তুমি অ্যামিডস লিখতে পারো, অ্যামিডস পোভার্টি। ওয়ান্ট, ওয়ান্ট মানে অভাব, অ্যান্ড ভ্যারিয়াস ফর্মস অফ ডিপ্রাইভেশন। সঙ্গে কি ছিল তোমার, হতাশা, অসহায়ত্বের ছাপ। তাহলে উইথ এ সেন্স অফ, উইথ আ সেন্স অফ হেল্পলেসনেস। যেটা তাদের সারা জীবনের সঙ্গে বা তাদের ডে টু ডে জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল। তো এটার জন্য এজড উইথ বলে একটা শব্দ আছে, বা এজড ইনটু বলতে পারো। লাইফের সাথে যদি যুক্ত হয় তাহলে ইনটু ব্যবহার করা যেতে পারে, যদি মেমোরি ঠেমোরির সাথে থাকে তাহলে আমরা অন ব্যবহার করব। ইটিসিএইচইডি, এজড ইনটু দেয়ার ডেইলি লাইফস। এইভাবেও লেখাটাকে শেষ করতে পারো।